কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইএমআর সম্বন্ধে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইএমএস এই দুটো জিনিস বুঝিয়েছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বৈশিষ্ট্য, উপাদান সমস্ত কিছু বুঝিয়েছিলাম এবং তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে যেসব তরঙ্গগুলো রয়েছে সেই সব তরঙ্গগুলো তোমাদের বলেছিলাম যে এই দুটো ভিডিওতে আমি তাদের বৈশিষ্ট্য গুলো বোঝাবো। তো এই বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরা আসলে এদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে 2 মার্কের জন্য আসে, আবার দেখা যাচ্ছে যে কোনো একটা তরঙ্গ সম্বন্ধে তোমাদের আলাদা করে 5 মার্কের জন্য দিয়ে দিল, বা একসঙ্গে 10 মার্কের জন্য দিয়ে দিল সবগুলো। তাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা দেখো, তো আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখেছিলাম সেখানে আমাদের প্রথম যেই তরঙ্গটা ছিল সেটা ছিল রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। তোমরা বেতার তরঙ্গের নাম এর আগেও শুনেছ যে রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভটা কতটা বড় হয়, মানে এর তরঙ্গ দৈর্ঘ্য কত, প্রথমে আমাদেরকে সেটা বুঝতে হবে। এই যে রেডিও ওয়েভ বা এই যে ওয়েভগুলো, এদের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। এদের যে তোমরা সংজ্ঞা লিখবে যে রেডিও ওয়েভ একে বলে, তো এইরকম কোনো সংজ্ঞা হয় না। এদের বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই এদের সংজ্ঞায়িত করতে হয়। তাই আমরা বৈশিষ্ট্যগুলো যখন বোঝাবো তখনই তোমরা বুঝে নিবে যে এগুলো আসলে কি। তো রেডিও ওয়েভ, এই রেডিও ওয়েভের আমরা প্রথমে জানবো যে ওয়েভ লেন্থ কত। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের প্রথমে আমরা জানবো ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থটা যদি তোমরা ভুলে যাও আবার বলে দিচ্ছি, এটা একটা আমি তরঙ্গ এঁকে রেখেছি। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা তরঙ্গ। এই তরঙ্গের এটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ। এই যে শীর্ষ, এই একটা শীর্ষ এবং আর একটা শীর্ষর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থকে কিসে প্রকাশ করা হয়? ওয়েভ লেন্থকে ল্যামডাতে প্রকাশ করা হয়। ল্যামডাতে প্রকাশ করা হয়। তো এই যে ওয়েভ লেন্থ, এই রেডিও ওয়েভের ওয়েভ লেন্থ কত হয়? রেডিও ওয়েভের ওয়েভ লেন্থ 1 মিলিমিটার থেকে 1 mm অর্থাৎ 1 মিলিমিটার থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মানে এই তরঙ্গগুলো এত বড়। এই যে এটা দেখছো তোমরা, এই যে এই পর্যন্ত এই যে এটা একটা তরঙ্গ, এই তরঙ্গটা প্রায় 100 কিলোমিটার দীর্ঘ হতে পারে। 100 কিলোমিটার। তাই রেডিও ওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সব থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তরঙ্গ। তাই এটা একটা এর বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হিসাবে যদি আমরা যাই, তাহলে সেই বৈশিষ্ট্য হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি বলেছিলাম আমরা? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তরঙ্গ কম্পাঙ্ক। তো এই রেডিও ওয়েভের কম্পাঙ্কটা কত? প্রথমে আগে কম্পাঙ্কটা তোমাদের বুঝিয়ে দিই। কম্পাঙ্কটা তোমরা যদি মনে না রাখো তাহলে কম্পাঙ্কটা কি? এই যে যে কোনো একটা পয়েন্ট দিয়ে ধরলাম, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে কতগুলো তরঙ্গ শীর্ষ একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে যেতে পারে সেটাকেই বলা হয় ওয়েভ ফ্রিকোয়েন্সি। তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হবে ওয়েভ ফ্রিকোয়েন্সি তত কম হবে। কারণ এই যে পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট দিয়ে যখন যাবে, এই বিন্দু দিয়ে যখন যাবে, তখন যদি তাদের এই যে ওয়েভ লেন্থ যদি বেশি হয় তাহলে অবশ্যই কম যাবে সেই তরঙ্গগুলো, এই তরঙ্গ শীর্ষগুলো অবশ্যই কম যাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যেগুলো ছোট হয় তাহলে অনেকগুলো চলে যাবে একটা বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে। তাহলে ওয়েভ ফ্রিকোয়েন্সি কিসের উপর নির্ভর করে? ওয়েভ লেন্থের উপর নির্ভর করে। যে ওয়েভ লেন্থ যত বড় হবে ওয়েভ ফ্রিকোয়েন্সি তত কম হবে। তাই রেডিও ওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অন্তর্গত সব ওয়েভের মধ্যে সব থেকে এর শক্তি কম, অর্থাৎ এর কম্পাঙ্ক সব থেকে কম। এর কম্পাঙ্ক কত হয়? 3 কিলো হার্জ থেকে 300 জিগাহার্জ পর্যন্ত। এবার এই যে কিলোহার্জ জিগাহার্জ বিষয়টা তোমাদের একটু বলে দিই। তোমরা যখন মোবাইল ব্যবহার করো তখন মোবাইলে তোমরা একটা জিনিস দেখো যে তোমাদের ফোন যখন কেনো তখন তোমাদের বলা হয় বা লেখা থাকে যে
এই ফোনটাতে 128 জিবি মেমোরি রয়েছে বা 128 জিবি স্টোরেজ রয়েছে, বা 4 জিবি বা 8 জিবি বা 12 জিবি র্যাম রয়েছে। তো এই যে জিবি, জিবি কথার অর্থ কি? জিবি কথার হচ্ছে গিগাবাইট। আবার যখন আগেকার যুগের ফোনগুলো ছিল, আগেকার যুগের ফোনে কিন্তু জিবি ছিল না, তখন ছিল এমবি, মানে আরো কম। এমবি মানে হচ্ছে মেগাবাইট। এবং তারও আগে যখন একবারে নতুন নতুন ফোন, তখন কি ছিল? তখন ছিল কেবি বা কিলোবাইট। তো এই যে কে আর জি লেখা আছে এখানেও সেটাই। এখানে মানে হচ্ছে কে মানে হচ্ছে কিলো এবং এই জেড মানে হচ্ছে হার্জ। ঠিক এর তাহলে ওয়েভ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 3 কিলো হার্জ থেকে 300 গিগা হার্জ পর্যন্ত এর ফ্রিকোয়েন্সি হতে পারে। এবার আসছি এর আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে। 3 নম্বর হচ্ছে এই রেডিও ওয়েভ আয়োনোস্ফিয়ার। তোমরা যখন পড়েছো, ছোটতেও পড়েছো, তোমরা এখনো তোমাদের অনার্সের ক্ষেত্রে এখনো তোমাদের আয়োনোস্ফিয়ার বিষয়টা আসেনি, বা যে বায়ুমণ্ডলের স্তরভেদ আসেনি, তোমরা 4th সেমিস্টারে গিয়ে পড়বে। তো তোমরা ছোটকালেও পড়েছো যে এই যে আমরা যত উঠতে থাকবো এই ভূপৃষ্ঠ থেকে, তখন বিভিন্ন স্তর পড়বে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই যে স্তরগুলো পড়বে, এই স্তরের মধ্যে একটা স্তর রয়েছে আয়োনোস্ফিয়ার। এই যে আয়োনোস্ফিয়ার স্তর রয়েছে, এই আয়োনোস্ফিয়ার স্তরে কিন্তু এই রেডিও ওয়েভগুলি বিকৃত হয়ে যায়। মানে ধরো এটা আয়োনোস্ফিয়ার আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ আর এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। তো এখান থেকে যদি এই রেডিও ওয়েভ যদি এইভাবে যায়, তাহলে এটাকে পার করে আর যেতে পারবে না। এটা পার করে যেতে পারবে না, কি হবে? বিভিন্ন দিকে প্রতিফলিত হয়ে যাবে, বিভিন্ন দিকে প্রতিফলিত হয়ে যাবে। তাই এটা আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, এবং এই প্রতিফলিত হওয়ার কারণে কিন্তু এর প্রচুর ব্যবহার রয়েছে। কেমন ব্যবহার রয়েছে? এবার আমরা আসছি ব্যবহারে। প্রথম ব্যবহার হচ্ছে টেলিযোগাযোগ। টেলিযোগাযোগ বলতে কি বোঝায়? টেলিযোগাযোগ মানে হচ্ছে এই যে মোবাইল, রেডিও, টিভি, সমস্ত কিছুতে কিন্তু রেডিও ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়? তোমরা জানো যে আগে কি হতো, বা এই কয়েক বছর আগেই বেশিরভাগ টিভি যারা বাড়িতে চালাতো তাদের বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে একটা অ্যান্টেনা লাগানো হতো। সেই অ্যান্টেনাটার কাজ কি? এই যে আয়োনোস্ফিয়ার থেকে একটা বড় অ্যান্টেনার মাধ্যমে কি হলো, সেই টিভিতে যে চ্যানেলে যেই ভিডিওগুলো চলে বা যেই বিষয়গুলো হয়, সেগুলো কি করলো, এই রেডিও ওয়েভের মাধ্যমে পাঠানো হলো। এই রেডিও ওয়েভের মাধ্যমে সেগুলোকে আকাশের দিকে ছড়ানো হলো, একটা বড় অ্যান্টেনার মাধ্যমে দেখা যাচ্ছে দিল্লি থেকে ছড়ানো হলো। এবার এটা কি করবে? আয়োনোস্ফিয়ারে গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এই যে রিফ্লেক্ট হয়ে আবার তোমার বাড়ির ছাদে লাগানো সেই ছোট্ট অ্যান্টেনাতে এসে পড়লো, তারপরে কিন্তু তোমার টিভি চলতে লাগলো। তো এটাই হচ্ছে রেডিও ওয়েভের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এই রেডিও ওয়েভ প্রচুর ডাটা ব্যবহার করতে পারে। আর ওয়েভলেন্থ যেহেতু এর অনেক বড়, এই যে ওয়েভলেন্থ গুলো অনেক বড়, তাই প্রচুর দূর পর্যন্ত যেতে পারে। তাই টেলিযোগাযোগ ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। তারপর আবার এই রেডিও ওয়েভের অন্যান্য টেলিযোগাযোগের ক্ষেত্রে কি কাজ? রেডিওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ধরা। এই যে রেডিওর ক্ষেত্রে যে রেডিওর অ্যান্টেনা বের করার পর, আগে এখন তো রেডিও নেই, আগেকার যুগে ছিল, তো আগে কি হতো, ওই রেডিওর অ্যান্টেনা বের করে রাখলে সেখান থেকে রেডিওর বিভিন্ন স্টেশনকে ধরতো, তারপরে সেই রেডিওগুলো চলতো। তো সেগুলো চলতো কিন্তু রেডিও ওয়েভের মাধ্যমে, কারণ এই রেডিও ওয়েভের মাধ্যমে শব্দ, ভিডিও ইত্যাদিকে ট্রান্সফার করা যায়। আবার দেখা যাচ্ছে যে এই যে ইন্টারনেট, এখনকার যুগের যে ইন্টারনেট, সেই ইন্টারনেটও কিন্তু রেডিও ওয়েভের মাধ্যমেই গোটা আকাশে, পৃথিবীতে এই ছড়িয়ে বেড়াচ্ছে। তারপরে তোমার মোবাইলে তুমি ইন্টারনেট পাচ্ছ। এই যে তোমাদের পাশে যেই টাওয়ার লাগানো রয়েছে, সেখান থেকে কিন্তু রেডিও ওয়েভ প্রতিফলিত হয়। রেডিও ওয়েভ প্রতিফলিত হওয়ার পর তার মাধ্যমে ইন্টারনেট পরিবাহিত হয়ে এসে তোমার ফোনে এসে ঢোকে, তারপরে তুমি ইন্টারনেট চালাতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালাতে পারো। তাই মোবাইলের ক্ষেত্রে এর ব্যবহার প্রচুর। এছাড়াও এর বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন 5 নম্বর ব্যবহারের ক্ষেত্রে বৈশিষ্ট্য হিসাবে আমরা ব্যবহার হিসাবে যদি ধরে নিই, তাহলে স্যাটেলাইট এর ক্ষেত্রে খুব ভালো ব্যবহৃত হয়।
স্যাটেলাইটের মাধ্যমে এই গোটা পৃথিবীর ছবি তোলার পর বা গোটা পৃথিবী সম্পর্কে ভিডিও করার পর সেটা এই রেডিও ওয়েভের মাধ্যমে কিন্তু পৃথিবীতে পাঠানো হয়, এবং পৃথিবীতে পাঠানোর পর সেটা আমরা বুঝতে পারি যে এখানে ঝড় হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, পৃথিবীটা এমন, এইগুলো আমরা বুঝতে পারি। তো স্যাটেলাইট ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু রেডিও ওয়েভ অনেকটা কাজে লাগে। আবার মোবাইলের ক্ষেত্রে ওয়াইফাই ব্লুটুথ যখন তোমরা চালাও তখন সেখান থেকেও কিন্তু তোমার ব্লুটুথের সঙ্গে অন্য একটা ফোনের ব্লুটুথ কিভাবে কানেক্ট করে, এই ব্লুটুথ যখন চলে তখন রেডিও ওয়েভ নির্গত হয়, এবং এই রেডিও ওয়েভ নির্গত হওয়ার কারণে তোমার ফোনের সঙ্গে সেই ফোনটা কানেক্ট হয়। তো এটাই হচ্ছে ওয়াইফাই ব্লুটুথের ক্ষেত্রেও এই বিষয়গুলো এই রেডিও ওয়েভ কাজে লাগে। তাহলে এই বিষয়গুলো আশা করছি তোমরা বুঝতে পারলে, রেডিও ওয়েভের আমরা বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানলাম। এবং রেডিও ওয়েভ আরেকটা বিষয়, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ওয়েভ হচ্ছে বা তরঙ্গ হচ্ছে রেডিও ওয়েভ, এটা একটা। আবার তড়িৎ চুম্বকীয় বর্ণালী সব থেকে কম ফ্রিকোয়েন্সি যুক্ত মানে কম কম্পাঙ্ক যুক্ত ওয়েভ হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে এটাও তোমরা বুঝতে পারলে। তো এই বিষয়গুলো তোমরা মনে রেখে লিখে চলে আসবে, তাহলেই তোমাদের হয়ে গেল। এবার হ্যাঁ, আর প্রত্যেকটা বিষয়ের বলে দিই যে এইভাবে যদি তোমরা ছবি এঁকে দেখিয়ে দাও তাহলে সেক্ষেত্রে বিষয়টা তোমাদের খুব ভালো হয়, তাহলে তোমাদের নাম্বারটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। খুব সহজ, এইরকম একটা তরঙ্গ এঁকে দিলে এবং বলে দিলে ওয়েভলেন্থের উপর লিখে দিলে 1 মিলিমিটার টু 100 কিলোমিটার, এই বিষয়টা লিখে দিলে। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও একইভাবে লিখে দিবে যে 3 কিলোহার্জ টু 300 জিগাহার্জ, এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি হয়। তো এই ছবির মাধ্যমে যদি এটাকে গোল একটা বক্স করে যদি দিয়ে দাও পাশে, তাহলেই তোমাদের নোট কমপ্লিট হয়ে গেল। এবার আসছি আমরা মাইক্রোওয়েভের ক্ষেত্রে। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। এই যে মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভটা রেডিও ওয়েভের পরের স্থানে রয়েছে, অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্যগুলো রেডিও ওয়েভের থেকে ছোট হয়। কিন্তু যেহেতু ছোট হয় কিন্তু এর ফ্রিকোয়েন্সি কিন্তু রেডিও ওয়েভের থেকে বেশি হয়, অর্থাৎ কম্পাঙ্ক বেশি হয়, এবং কম্পাঙ্ক বেশি হওয়ার কারণে কি হয়, এর শক্তিটাও একটু বেশি হয় রেডিও ওয়েভের থেকে। তো এগুলোর আমরা বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো মাইক্রোওয়েভের। মাইক্রোওয়েভের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওয়েভলেন্থ। একইভাবে আমরা সবগুলোর জানবো এইভাবেই। ওয়েভলেন্থ কত হয় মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য একইভাবে এইভাবেই তোমাদের ওয়েভলেন্থ ক্যালকুলেট হবে। তো এর ওয়েভলেন্থ কত হয়? এর ওয়েভলেন্থ হয় 1 মিলিমিটার টু 30 সেন্টিমিটার, এর বেশি হয় না। 1 মিলিমিটার থেকে 30 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে এই মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ। কিন্তু রেডিও ওয়েভের ক্ষেত্রে কি জানলাম, 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 30 সেন্টিমিটার এই পর্যন্তই হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে এর ওয়েভলেন্থ। এবার 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ কম্পাঙ্ক কত? এর তরঙ্গ কম্পাঙ্ক হচ্ছে 3000 মেগাহার্জ থেকে 1 টেরাহার্জ। এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই ওয়েভলেন্থ যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে। এর ফ্রিকোয়েন্সি তাহলে কত? এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3000 মেগাহার্জ থেকে 1 টেরাহার্জ। তোমরা টিবি নাম শুনেছো, টিবি মানে কি? টেরাবাইট। তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো যে স্যামসাং এর বা অ্যাপেলের যেগুলো টপ লেভেলের ফোন থাকে সেগুলোতে 1 টিবি পর্যন্ত স্টোরেজ থাকে, কিন্তু আবার যেগুলো কমা ফোন থাকে সেগুলোতে জিবিতে স্টোরেজ থাকে। তাহলে এই টেরাহার্জটাও ঠিক একরকম। টিবি মানে হচ্ছে টেরাহার্জ, এই THZ মানে হচ্ছে টেরাহার্জ, এবং 1 টিবি মানে হচ্ছে টেরাবাইট। তো এই বিষয়টাই। তো টেরাহার্জ মানে অনেক বেশি। টেরাহার্জ মানে হচ্ছে প্রায় 1000 জিবিতে 1000 জিগাহার্জে হয় 1 টেরাহার্জ। যেমন 1000 জিবিতে হয় 1 টেরাবাইট, ঠিক তেমনি 1000 জিগাহার্জে হয় 1 টেরাহার্জ। তা আশা করছি বুঝতে পারলে যে এটা অনেকটাই শক্তিশালী এর ফ্রিকোয়েন্সি। এবার আসছি 3 নম্বর হচ্ছে এর বৈশিষ্ট্য হিসাবে একটা বৈশিষ্ট্য, যে এটা পানির অণু এটাকে শোষণ করতে পারে, এবং পানির অণু শোষণ করার পর এটা কি করে, এটা পানির অণু শোষণ করার পর এটা সেই পানি উত্তপ্ত হয়। তাই মাইক্রোওয়েভ, তোমরা নাম শুনেছো মাইক্রোওয়েভ বলে একটা নাম শুনেছো, যে মাইক্রোওয়েভের মাধ্যমে খাবার রান্না হচ্ছে। তো এই বিষয়টা কি, খাবারটা রান্না হয় কি করে? সেই মাইক্রোওয়েভের ভিতর তো সেইভাবে কি বলছে তাপ থাকে না,
কিন্তু খাবার কিন্তু রান্না হয়ে যায়। কি কারণে? এই যখন মাইক্রোওয়েভের মধ্যে যখন খাবারকে ঢুকিয়ে দেওয়া হয়, সেই খাবারের মধ্যে কিন্তু জলের কণা থাকে। ধরো একটা মাংসকে তেল মশলা দিয়ে মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তো মাইক্রোওয়েভের ভিতরে কিন্তু তাপ সৃষ্টি হচ্ছে না, তাপ সৃষ্টি হচ্ছে ওই মাইক্রোওয়েভ থেকে সৃষ্ট মাইক্রোওয়েভ থেকে, ওই মাইক্রোওয়েভ মেশিন থেকে সৃষ্ট মাইক্রোওয়েভ থেকে। সেই মাইক্রোওয়েভগুলো কি করে? সেই মাইক্রোওয়েভগুলো পানির অণুগুলি ওই মাইক্রোওয়েভগুলোকে শোষণ করে নেয়, এবং শোষণ করার পর কি হয়? ওই পানির অণুগুলো উত্তপ্ত হয়, এবং এর ফলেই কিন্তু খাবার রান্না হয়ে যায়। এইভাবে খাবার রান্না হয়। তাই খাবার রান্নার ক্ষেত্রে মাইক্রোওয়েভ মেশিনে মাইক্রোওয়েভ এই তরঙ্গটা ব্যবহার হয়। আর এর একটি বৈশিষ্ট্য হচ্ছে পানির অণু এই ওয়েভগুলোকে শোষণ করতে পারে এবং তারা উত্তপ্ত হয় এর ফলে। তো এটা হচ্ছে একটা এর বৈশিষ্ট্য, পানির অণু শোষণ করতে পারে। চার নম্বর যদি বলি, তাহলে 4 নম্বর হচ্ছে এটা এই রেডিও ওয়েভের মতোই কিছুটা ক্ষেত্রে এই স্যাটেলাইট, তারপরে হচ্ছে এই আবহাওয়া জলবায়ু, এই সব বিষয়গুলোতেও কাজে লাগে। যেমন স্যাটেলাইটের মাধ্যমে এই যে আবহাওয়া জলবায়ুর যে দৈনন্দিন পর্যবেক্ষণ হচ্ছে, এই যে পৃথিবীর দৈনন্দিন পর্যবেক্ষণ হচ্ছে, কোথায় ঝড় হচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে, আবহাওয়া কেমন রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই মাইক্রোওয়েভের এই বিষয়গুলোর ক্ষেত্রে মাইক্রোওয়েভটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখতেই পারি স্যাটেলাইট অ্যান্ড ক্লাইমেট। স্যাটেলাইট অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ স্যাটেলাইটের ক্ষেত্রে এবং ক্লাইমেট পর্যবেক্ষণের ক্ষেত্রে বা জলবায়ু পর্যবেক্ষণের ক্ষেত্রে এই মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। আবার 5 নম্বরের ব্যবহার, কিছু কিছু ক্ষেত্রে এই মাইক্রোওয়েভটা ওয়াইফাই এর ক্ষেত্রে, যে ওয়াইফাই এর ব্রডব্যান্ড থাকে বা তোমরা ফাইবার নাম শুনেছ, তো এই যে ফাইবার থাকে সেখানে কিন্তু ওয়াইফাই এর কাজে এই মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। তাহলে ওয়াইফাই এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। এবার আসছি আমরা ইনফ্রারেডের ক্ষেত্রে। এই ইনফ্রারেড মানে কি? ইনফ্রারেড কথাটা প্রথমে আমরা ভাঙবো। এই ইনফ্রা কথার অর্থ হচ্ছে আগে বা নিচে, আর রেড কথার অর্থ হচ্ছে লাল। তোমরা যখন আমি এখানে রয়েছে, এই বিষয়টা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখছো, এখানে দেখতে পাচ্ছ যে এই ইনফ্রারেডটা কোথায় আছে? এই ইনফ্রারেডটা রেড এর আগে রয়েছে। এখানটাকে আমি ভেঙেছি 3টি ভাগে। তো এই যে ইনফ্রারেড, এটা হচ্ছে রেড এর আগে বা রেড এর নিচে। এই যে রেড ব্যান্ড, এই রেড ব্যান্ডের নিচে রয়েছে। হ্যাঁ, তোমাদের একটা বিষয় বোঝানো হয়নি, ব্যান্ড কাকে বলা হয়। ব্যান্ড মানে হচ্ছে পরিসর মানে কি? এই যে বিভিন্ন তরঙ্গগুলো রয়েছে, এই তরঙ্গগুলোকে তাদের নির্দিষ্ট ওয়েভলেন্থ এবং ওয়েভ ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাদের যে অবস্থান রয়েছে, সেই অবস্থানটুকুকেই বলা হয় ব্যান্ড। এখান থেকে এইটুকু হচ্ছে রেডিও ওয়েভের ব্যান্ড, এখান থেকে এইটুকু হচ্ছে মাইক্রোওয়েভের ব্যান্ড, এখান থেকে এইটুকু হচ্ছে ইনফ্রারেডের ব্যান্ড। তাহলে আশা করছি বুঝতে পারলে যে ব্যান্ড বিষয়টা, ব্যান্ড কিন্তু তোমাদের 2 মার্কের জন্য শর্ট আসে, যে ব্যান্ড বিষয়টা কি। তো ব্যান্ড হচ্ছে প্রত্যেকটা তরঙ্গকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাদের কোথায় অবস্থান রয়েছে, কোন জায়গায় তারা অবস্থান করছে, সেই বিষয়টাই হচ্ছে ব্যান্ড। তাহলে ব্যান্ড তোমরা বুঝতে পারলে। তো দেখো, এই যে রেড ব্যান্ড, এই রেড ব্যান্ডের ঠিক আগেই অবস্থান করে ইনফ্রারেড, তার জন্যই এর নাম হচ্ছে ইনফ্রারেড বা রেডের নিচে। তাই ইনফ্রারেডের প্রাথমিক ধারণাটা আমরা পেলাম যে এটা রেড ব্যান্ডের বা লাল আলোর আগে অবস্থান করে। এবার এই ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট হয়। এবং এর বাংলা মানে কি? ইনফ্রারেডের বাংলা মানে হচ্ছে অবহেলিত রশ্মি। অবহেলিত রশ্মি মানে এর অবহেলা হয়ে যায়। তো এটা আমরা কিন্তু চোখে দেখতে পাই না। এখন পর্যন্ত যেই 3টে আমরা দেখলাম, এই 3টে আমরা চোখে দেখতে পাই না, আমাদের চোখ এই 3টে ধরতে পারে না। এবার আসছি ইনফ্রারেডের
ওয়েভলেন্থ কত, ইনফ্রারেডের ওয়েভলেন্থ, আর ওয়েভলেন্থ লিখছি না আমি, ওয়েভলেন্থ ডাইরেক্ট লিখে দিচ্ছি। ওয়েভলেন্থ হচ্ছে 70 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। এটা কত ছিল? 1 মিলিমিটার থেকে 30 সেন্টিমিটার, কিন্তু এটা হচ্ছে 70 এনএম। এনএম মানে হচ্ছে ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এই পর্যন্তই হয়, মানে খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয় এর। তাই এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। 2 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এর অনেক কম হয়ে থাকে। এর ফ্রিকোয়েন্সি কতটুকু হয়? এর ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 10^12 টু 10^14 হার্জ। এবার এই 10^14 এটা কত হয়? 1 কোটি হয় না কত হয় এটা তোমাদের দেখার দরকার নেই, তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা বের করে নিবে। তাও এটা এইভাবে গোটা লেখার দরকার নেই, গোটা লিখলে এটা 1 কোটি প্লাস পার হয়ে যাবে, 10 কোটি প্লাস পার হয়ে যাবে এর হার্জ। তাই এটা তোমাদের লিখতে হবে না, এটা শুধু লিখবে 10^12 টু 10^14 হার্জ পর্যন্ত এর হয়। মানে এই যে তোমরা এই টেরা হার্জ দেখলে, টেরা হার্জের থেকে অনেক বেশি হয়, টেরা হার্জের থেকে অনেক বেশি এর শক্তি। তাহলে এর ফ্রিকোয়েন্সি সম্বন্ধে আমরা জানলাম যে এর ফ্রিকোয়েন্সি অনেক শক্তিশালী হয়, অর্থাৎ মাইক্রোওয়েভের থেকেও শক্তিশালী হয়। যেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্য মাইক্রোওয়েভের থেকে ছোট, তাই এর ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভের থেকে অনেক বেশি হয়। এবার আসছি 3 নম্বর ক্ষেত্রে। 3 নম্বর এর এবার বৈশিষ্ট্য সম্বন্ধে যদি একটা আলোচনা করা যায়, তাহলে এই ইনফ্রারেড কিন্তু তাপ বহন করতে পারে। তাপ বহন করতে পারে মানে এই যে আমাদের শরীর, এই আমাদের শরীরেও তো রেডিয়েশন তৈরি হচ্ছে। আমাদের শরীরে কোন রেডিয়েশন তৈরি হচ্ছে? ইনফ্রারেড তৈরি হচ্ছে। এই যে আমাদের শরীর থেকে যে গরম তাপটা বের হচ্ছে, সেই গরম, আমাদের শরীরটা যে গরম হয়ে থাকছে, এটা হচ্ছে ইনফ্রারেডের কারণে। আবার যদি তোমরা কোনো জায়গায় আগুন জ্বালাও, সে আগুন জ্বালানোর ফলে সেই আগুন থেকেও কিন্তু ইনফ্রারেড বের হচ্ছে। এর কারণে তোমাদের যখন আগুনের কাছে যাবে তখন তোমাদের তাপ অনুভব হবে। তো এই তাপটা কিন্তু এমনি এমনি আসছে না, এই তাপটা এই ইনফ্রারেডের মাধ্যমেই আসছে। অর্থাৎ যত গরম বস্তু আছে, যত ধরনের গরম জিনিস আছে, সব কিছুতে ইনফ্রারেডের কারণে গরম আমরা বুঝতে পারি। যেমন আগুন জ্বালালে যে গরমটা হয় সেটাও ইনফ্রারেডের ফলে আসে। আবার তোমরা যদি ওই আগেকার যুগের লাল লাইট যেগুলো ঘরে লাগানো থাকতো, লাল হয়ে থাকতো, গরম হয়ে থাকতো, সেটা থেকেও ইনফ্রারেড বের হয়। আবার দেখা যাচ্ছে যে এই সূর্যের আলো, এটা একটা ভালো জিনিস একটা জেনে রাখার জন্য, যে এই যে সূর্যের যে রশ্মি আসছে, এই সূর্য রশ্মির মধ্যে তো অনেকগুলো ওয়েভ রয়েছে, অনেকগুলো রেডিয়েশন রয়েছে। কি কি রয়েছে? ইনফ্রারেড রয়েছে, ভিজিবল লাইট রয়েছে, দৃশ্যমান আলো রয়েছে, ইউভি লাইট রয়েছে, ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে, এইসব রেগুলো রয়েছে সূর্যের আলোর মধ্যে। কিন্তু এই সূর্যের আলোর মধ্যে বা সূর্য রশ্মির মধ্যে 50%ই হচ্ছে ইনফ্রারেড, 50% হচ্ছে ইনফ্রারেড সূর্যের আলোর মধ্যে। তার জন্য সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন পৃথিবী গরম হয় এবং পৃথিবীতে আমরা গরম অনুভব করতে পারি এই সূর্যের আলোতে গেলে। তাই 50%ই হচ্ছে ইনফ্রারেড থাকে সূর্যের আলোর মধ্যে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং আর একটা বৈশিষ্ট্য যেটা বললাম, এটা তাপ বহন করতে পারে, তাপ বহন করতে পারে। এটা কোন কোন ইনফ্রারেডটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তোমরা জানো। বিভিন্ন ডিসকভারি চ্যানেলে বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে তোমরা দেখেছো যে এমন কিছু ক্যামেরা ব্যবহার করা হয়, যে ক্যামেরাগুলো ব্যবহার করার কারণে আমরা রাতের বেলায়, নাইট ভিশন যেটা বলে, যে রাতের বেলায় যখন কোনো গরম শরীরের জিনিস চলাফেরা করে, যেমন বাঘ, সিংহ, এদেরও তো শরীর থেকে ইনফ্রারেড বের হয়, তখন যখন তারা এই ক্যামেরার সামনে আসে তখন তাদের শরীরটা লাল হয়ে থাকে, অর্থাৎ তারা গরম, অন্যান্য পরিবেশের থেকে তাদের শরীর মিল খাচ্ছে না। তাই এই যে নাইট ভিশন ক্যামেরা, এই নাইট ভিশন ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ইনফ্রারেড ব্যান্ড ব্যবহৃত হয়, অর্থাৎ এই নাইট ভিশন ক্যামেরা ইনফ্রারেডকে ধরতে পারে। এটা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে। তারপর রিমোটের ক্ষেত্রে, এই যে রিমোট কন্ট্রোল যেটা হয়, এই যে রিমোট, তোমাদের টিভির রিমোট বলো বা অন্য কিছু রিমোট বলো বা খেলার গাড়ির রিমোট বলো, সেই রিমোটগুলোতে একটা লাইটের মতো একটা সামনে জিনিস লাগানো থাকে। সেখানে তোমরা যদি চোখ দিয়ে দেখো কিন্তু ওখানে যতই টিপো কিন্তু তোমরা লাইট দেখতে পাবে না,
কিন্তু যদি তোমরা মোবাইলের ক্যামেরার সামনে নিয়ে যাও এবং যদি জ্বালাও, সেই রিমোটকে টিপো, তাহলে দেখতে পাবে যে এক ধরনের আলো দেখা যাচ্ছে, কিন্তু সেটা মোবাইলের ক্যামেরাতেই দেখা যাবে, তোমরা নিজের চোখে দেখতে পাবে না, কারণ সেই তোমার চোখ সেটা ধরতে পারে না। তাই রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু ইনফ্রারেড ব্যবহৃত হয়। তাহলে লিখে দিলাম, রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহৃত হয়, ক্যামেরার ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহৃত হয়। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে ইনফ্রারেড তরঙ্গ ব্যবহৃত হয়। তো এই তিনটে সম্বন্ধে আজকে আমরা জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারলে, যতটা সহজভাবে সম্ভব আমি বুঝিয়ে দিলাম। এরপরের ভিডিওতে আর যেগুলো রয়েছে, ভিজিবল লাইট, ইউভি রে, গামা রে, সেগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই।